আমার মনে হয় যে আপনি বিষয়টি যথেষ্ট পরিষ্কার করেছেন, কিন্তু এটা আসলে আরেকটু চর্চা করার বিষয়। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি প্রথম আলো পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের ফলে আপনি নানাভাবে অনেকে আপনাকে ভালো বলেছেন, কেউ কেউ আপনার সমালোচনা করেছেন। যে বিষয়টি নিয়ে আপনার অনেক বেশি সমালোচনা করেছে সেটাকে একদম সহজ ভাষায় দেখলে আউট অফ কন্টেক্সট সেটাকে বাইর করা হয়েছে, এরকম যে পাকিস্তানের ইসলামের সাথে বাংলাদেশ ইসলামের একটা পার্থক্য রয়েছে, যায় না, উত্তর ভারতের ইসলামের সঙ্গে যায় না, সেরকম একটা পার্থক্যের জায়গা থেকে বলেছেন। আপনি দেখেছেন যে এটা নিয়েও আপনাকে আসলে কথা শুনতে হয়েছে। আপনি একদম স্পষ্ট করে বলেছেন যে আমি আসলে আপনাকে কোট করতে চাই যে রাষ্ট্র যদি ইসলামকে জায়গা করে দিতে চায় তাহলে তো ইসলামী সীমিত নিপীড়নের অনুষঙ্গ হয়ে যাবে। ইসলামী উম্মার ধারণা তো বিশ্বজনীন, জাতি রাষ্ট্রের ক্ষেত্রে সেটা খাটে না। আপনি আরো বলেছেন পুরোপুরি শরিয়ার প্রশ্ন আসে তাহলে শরিয়াও পাওয়া যাবে না, রাষ্ট্রও পাওয়া যাবে না। আপনি জানমালের, জীবন আর মালের হেফাজত করার কথা বলেছেন, মানবাধিকারের আদিকোলকে প্রকাশ করার কথা বলেছেন, মীমাংসা এখানকার কথা বলেছেন। আপনি কি মনে করেন যে আপনার যে এই উপলব্ধি, সেই উপলব্ধির সাথে যেটাকে আপনি মীমাংসা বলছেন, সেই মীমাংসার সাথে আসলে সংখ্যা গরিষ্ঠ জনতা আপনার মীমাংসাটা বুঝতে পারছে, বা আপনার মীমাংসাটাই কি এই সরকারের যে নোশন আছে সেইটার প্রতিভ কিনা? না, এটা মূলত আমরা তো এই যে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট প্রবণতা, ফ্যাসিস্ট মানে অনুশীলন, এগুলো কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, এবং এখানে আমরা বোঝার চেষ্টা করছি আসলে কোন কোন জায়গাগুলো থেকে ফল্ট লাইন আছে, হিস্টোরিক্যাল, কালচারাল এবং ইডিওলজিক্যাল। তো ওই জায়গাগুলোতে আমরা ধরার চেষ্টা করছি, এবং আমরা তখন বোঝার চেষ্টা করছি যে এটার সাথে জাস্ট গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত না। এর আগে আমাদের দীর্ঘ পঠন পাঠন এবং আমাদের রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের এই জায়গাগুলোতে হাত না দিলে আওয়ামী লীগ উইল বি দেয়ার ফর এ লং পিরিয়ড। ইট ইজ নট অ্যাবাউট শেখ ফ্যামিলি, ইট ইজ নট অ্যাবাউট আওয়ামী লীগ এন্ড ছাত্রলীগ, ইট ইজ অ্যাবাউট অ্যান ইডিওলজি কল্ড মুজিববাদ এর ফ্রেমওয়ার্ক। তো ওখানে ৭২ সংবিধান থেকে ৪ মূলনীতি ইনক্লুডেড। সো এখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে বাংলাদেশে এখানে ফল্ট লাইন গুলো কি। বাংলাদেশে ১৯৫০ সালে আলেমরা বসে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শুরু করলেন, কনস্টিটিউশনাল বললেন যে ইসলামী শাসনতন্ত্র দিতে হবে। ৯ বছর লাগছে পাকিস্তানের ইসলামী শাসনতন্ত্র ভিত্তিক ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের কনস্টিটিউশন বানাই, এবং সবাই জানে, পুরো দুনিয়া জানে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াইছে। এখন আমাকে বুঝতে হবে, এবং অনেকগুলো রাষ্ট্রে ইসলামী আইন শরিয়ার প্রয়োগ আছে। এখন ওগুলো নিয়ে হচ্ছে যে পুরো দুনিয়াতে এক ধরনের প্রস্তাবনা আছে যে শরিয়ার সাথে রাষ্ট্রের সম্পর্কের জায়গা থেকে, ওইটাই আমি জাস্ট একটা রিফ্লেকশন, লং হিস্টোরিক্যাল মানে হচ্ছে জার্নির একটা রিফ্লেকশন আমি বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে উপস্থাপন করছি। এবং বাংলাদেশের সোসাইটির ক্ষেত্রে এটা আমাকে ১০০% মানুষ মানতে হবে, এটা আমি মনে করি না। বাট এই রিফ্লেকশনটা আমি মনে করি যে প্রতিফলিত হয়েছে যখনই জামাত ইলেকশনে দাঁড়াইছে, অন্য যারা ইলেকশনে দাঁড়াইছে, তখনই আপনারা দেখবেন যে এটা প্রতিফলিত হয়েছে যে আসলে বাংলাদেশ মানে শরিয়া চাই কিনা। তাহলে তো বোঝা যায়, মানে আরো অনেকগুলো। আপনি কি আসলে সেটা ভোটের নাম্বার দিয়ে আপনি বিবেচনা করছেন? ধরা যাক জামাত ৩টা সিট পেয়েছে বা ৩% ভোট পেয়েছে, তার মানে বাংলাদেশের ৩ ভাগ লোক শরিয়া চায়। আপনি কি ওই রকম সরল অ্যানালজিতে যেতে চান? না, আমি ওইটা যাইতে চাই না। কিন্তু আমি যদি বলি যে যদি বাংলাদেশের অধিকাংশ মানুষের শরিয়া চাইতো, ইসলামী একটা রাষ্ট্র চাইতো, যে রাষ্ট্রটা ইসলামী হয়ে উঠুক বা ইসলামী শরিয়া অনুযায়ী চলুক, তাহলে তারা কোনো না কোনো উপায়ে এটাকে এক্সপ্রেস করবে। ওকে, আমরা দেখেছি যে এটা এক্সপ্রেস তো হয় নাই, এবং এখানে যে এক্সপ্রেস হয় না এটা যেমন সত্য। আমার প্রথম আলো ইন্টারভিউতে একটা বিষয় নিয়ে আমার সাথে যেটা হয়েছে, যেটা আমি যেই বলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্র এজ রাষ্ট্র আকারে ৭১-এর পর থেকে ইসলাম এবং মুসলমান কমিউনিটির কোয়েশ্চেনটাও ডিল করতে পারে। তো গ্রিভেন্স তৈরি হয়েছে। সরি জনাব আলম, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা যে আপনি বলেছেন যে ইসলাম এবং মুসলমান এই কোশ্চেনটা ডিল করতে হয় না, কিন্তু আপনি কি সিরিয়াসলি মনে করেন? আমরা এটা নিয়ে নিশ্চয়ই পরে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ আপনার সাথে কথা বলা আনন্দদায়ক যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বা আওয়ামী লীগ বাংলাদেশে ১৫ বছর থাকা হিসাবে, বা আমি যদি ধরি ২১ বছর ২২ বছর টোটাল শাসন আমলে, তারা কি অন্য যে ইডিওলজিক্যাল প্রশ্নগুলি, মুক্তিযোদ্ধা চেতনা, ১৯৭১, সেগুলি কি তারা ডিল করতে পারছে? বামপন্থা, ডানপন্থা, কোনো কিছু কি তারা ডিল করতে পারছে? আওয়ামী লীগ যেমন পারে নাই, অন্য রাজনৈতিক দলগুলো কি পারছে? আপনি এইটার মীমাংসা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো, কিন্তু সেটা একটা আলাদা আলোচনা, কারণ আমি অনেকগুলি প্রশ্ন বলে বসে আছি, আপনাকে হয়তো অনেকগুলি প্রশ্ন করা হবে না, সেগুলো আলাদা আলোচনা। আমি শুধু একটা বলে রাখলাম, আর আমার কিছু মানে জনগণের জানতে চাওয়া কিছু পপুলার প্রশ্ন করতে হবে, সেই জন্য আমি একটু করে রাখি। আপনি এটাকে ছাত্র জনতার আন্দোলন বলছেন, আমরা যেটাকে ছাত্র জনতার আন্দোলন বলছি। আমি আপনার কাছে জানতে চাই এর মধ্যে সেনাবাহিনীর ভূমিকাটা, আপনি একটা হিস্টোরিয়ান হিসাবে সেটাকে আসলে কত দিবেন? মানে অনেক বেশি দিবেন, সেনাবাহিনীর কারণেই এটা হয়েছে, সেনাবাহিনী আমাদের অনেক সাহায্য করছে, সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল, আপনি সেই ভূমিকাটা আসলে কিভাবে দেখেন? সেনাবাহিনীর ভূমিকাটা আসলে সেনাবাহিনীর প্রথম ৩ আগস্ট দুপুরে যে বৈঠক হয়েছে, ওই বৈঠকে একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছিলাম যে ওনারা গুলি করবেন না, এটা একটা ভূমিকা। এছাড়া পরবর্তী ৪ তারিখ সন্ধ্যায় কারফিউ জারি হয়েছে, বা ৪ তারিখ ৫ তারিখের ঘটনার সময় আমরা দেখছি যে একটা সেনানিবাস, ধরেন যদি কুমিল্লার বলি আর ঢাকা শহরে সাভারে বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে, কোথাও গুলি চালানো হচ্ছে, কোথাও গুলি চালানো হচ্ছে। তো আমরা মনে করি না অ্যাজ হোল সেনাবাহিনী, আমি জানি না কথা বলতে ইস্যু হবে, বাট অ্যাজ হোল সেনাবাহিনী হয়তো অংশগ্রহণ করেনি, কিন্তু সেনাবাহিনীর একটা বড় অংশে জনগণের প্রতি সংবেদনশীলতা দেখাইছে। এবং পরবর্তীতে ৪ তারিখের পরে তো অবশ্যই সেনাবাহিনীর যারা নেতৃত্বে ছিলেন, তারা এখন আছেন, তারা যথেষ্ট সংবেদনশীলতা পরিচয় দিচ্ছে। কিন্তু আন্দোলনকালীন সময়ে ৩ তারিখ ৪ তারিখে জনগণকে গুলি করার প্রশ্নে
তখন আসলে আমরা সেনাবাহিনীর যে বিশেষ করে মিড র্যাঙ্কের এবং লোয়ার র্যাঙ্কের যারা ছিলেন ওরা আশা করে আমি মনে করি যে ওরা জনগণের সাথে সংহতির জায়গাটা যথেষ্ট পরিমাণ অনুভব করেছিলেন এবং তারা তাদের ক্যাপাসিটিতে কাজ করছেন। যখন সেনাবাহিনী তো অর্ডার ভিত্তিক একটা সংগঠন, তো যখন ওনাদের সেন্ট্রাল থেকে অর্ডারটা এসেছে এবং যখন একটা সম্মতি তৈরি হয়েছে ওনাদের ভিতরে, তখন ওইটা হয়তো রিফ্লেক্টেড হয়েছে। অনেকেই বলে থাকেন যে আপনারা যে সরকার গঠন করেছেন সেটা কি আসলে বিপ্লবী সরকার, সেটা কি আসলে সাংবিধানিক সরকার? এই সরকারের মধ্যে আমি আসলে সেই তাত্ত্বিক আলোচনা যাইতেছি না। আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আপনাদেরকে সাহায্য করতেছে, আপনাদেরকে এটা রাখতে হচ্ছে, গিলতে হচ্ছে কি, মানে এটা যদি একটু ব্যাখ্যা করতেন যে মানে এই রাষ্ট্রপ্রধান এই সেনাপ্রধান আপনাদের সাহায্য করতেছেন, ভালো করতেছেন, খারাপ করতেছেন, এটা বা ইটস ওকে ওইটা করা। না, আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না, পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগপ্রাপ্ত ওনাদের। এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি কারো বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে, আমরা মনে করি তাদের সাথে কাজ করা যায়। কিন্তু এট দ্য সেম টাইম আমরা চেষ্টা করেছি এবং জনগণের থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতি নিয়ে, এবং এটা সরকারের দিক থেকেও এভালুয়েট করা হচ্ছে বা হবে। এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি। এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কি পারতাম না, সাংবিধানিক কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা, অনেকগুলো কোয়েশ্চেন উঠবে। কিন্তু আসলে আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি কিছু, ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা। আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং ওইটা হচ্ছে নিকটি, ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট, ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব। এবং ওখানে অবশ্যই ফ্যাসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফ্যাসিস্ট ইডিওলজির লোক আছে, ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে, এবং যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে তো আছে। জনগণের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান এবং স্পষ্ট পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত, সেটাতে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী যিনি আছেন রাষ্ট্রপতি, তার অবস্থান সেটিও আপনারা একটি ফ্রেমওয়ার্কের মধ্যে ইভালুয়েট করছেন এখন এই মুহূর্তে? না, এটা তো প্রথম থেকে। এখন তো আমরা তো আসলে জনগণের সরকার। জনগণ যদি কালকে মনে করে যে আমার জনগণের একটা বড় অংশই যদি মনে করে যে তারা চাচ্ছে না, তাহলে তো, এবং আগে থেকেই চাচ্ছে না, ফলে তো আমাদেরকে তো এগুলো ভাবতে হবে। আমরা তো জনগণের বাইরে কিছু না, বা আমরা কোনো জনগণের ম্যান্ডেটে আমাদের ম্যান্ডেট, জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন কিছু। জনগণ ইন্টারেস্টিং। এই শেখ হাসিনাও খুব জনগণের কথা বলতেন, মানে আপনার জনগণ কোনটা, মানে আপনি জনগণ কারে চিনতে পারেন? মনে করেন যে আপনার সাথে কি জনগণের আলাপ হয়, বা জনগণকে আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, বা জনগণের ইচ্ছাটা আপনি কিভাবে বোঝেন? মানে আপনার জনগণটা কে? শেখ হাসিনা জনগণ আমি বুঝতে পারতাম যে মানে যারা আওয়ামী লীগ করেন বা তাকে ভালোবাসেন। জি, এখন আমাদের জনগণ হচ্ছে যে যারা গণ অভ্যুত্থান করেছে। আমি বাংলাদেশের অধিকাংশ মানুষ আচ্ছা আওয়ামী লীগের সরাসরি ফেসিস্ট যারা এনাবলার আছে, এবং ফেসিস্ট এন্ড ফেসিস্ট এনাবলার যারা আছে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন সংগঠনে, এছাড়া বাকি বাংলাদেশের সব জনগণই এই সরকারের পিছনে ঐক্যবদ্ধ আছে, এবং তাদের দাবি, তাদের আশা আকাঙ্ক্ষা শোনার মতো বিভিন্ন স্পেস, উইন্ডো খোলা আছে। এটা অন্তত দুর্গাপূজার ইভেন্টে আপনারা বুঝতে পারেন এত বড় একটা কমিউনিটির উৎসবের ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদের সাথে এনগেজ হয়েছি, এবং ওনাদের দাবি দাওয়া মানার ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদেরকে কাছে পৌঁছাইছি। আমরা নিজেরা গিয়ে পৌঁছেছি, ওনারা দাবি দাওয়া জানিয়েছেন মাঠে, আমরা গেলাম, আমরা কথা বললাম, ওনাদের কাছ থেকে শুনলাম। এই যে ডায়ালগের ভিত্তিতে আমরা কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করছি। কোনো আরবিট্রারিনেস নেই রাষ্ট্রের ভিতরে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বারবার বলেছেন যে এই যে কোনো আরবিট্রারিনেস এটা রাষ্ট্রের ভিতরে, বরং এটা চলতেছে জনগণ এবং রাষ্ট্রের যে কলকব্জা, এটার ভিতরে কনসালটেশন চলতেছে। ওকে, এবং আমি মনে করি কনসালটেশনের ভিতরে রাষ্ট্রটা আরো শক্তিশালী রূপ ধারণ। আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম। আপনি আসছেন বলে আমরা দুটি জরিপ পরিচালনা করেছি। জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনূসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কিনা। শতকরা 41% দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন, না মনে করেন শতকরা 59% দর্শক, 62,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। পরের টা নিয়ে আমরা আসছি। যেহেতু জনাব আলম আপনি মানে যাদের কথা বলছিলেন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি, আপনি নিশ্চয়ই আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন, মানে ক্যাবিনেটের বাইরে আপনার সম্মুখীন হয়। তো একটি প্রশ্ন অনেকটা এরকম যে ডক্টর ইউনূস সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এই প্রশ্নটার নানা রকম ব্যাখ্যা, এই কথাটার নানা রকম উপস্থাপন আপনি দেখতে পাচ্ছেন। আপনার ব্যাখ্যাটা আমরা একটু শুনতে পাই। রিসেট বাটন কতক্ষণ পর্যন্ত রিসেট বাটন আসলে কি? অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে কি? অতীতের ভিত্তি স্বীকার না করলে দাঁড়িয়ে থাকাটা কখন? অতীত খারাপ হতে পারে, কিন্তু ভিত্তি স্বীকার করা দরকার কি দরকার না, সেটা যদি আপনি একটু বলেন। এই ক্ষেত্রে গভর্নমেন্টের অবস্থান এবং আমাদের নিজস্ব রাজনৈতিক যারা পরিষদে ছিলেন বা আমরা যারা এই আন্দোলনের সাথে ছিলাম, তাদের অবস্থান খুবই স্পষ্ট যে 1971 হচ্ছে আমাদের জন্য একটা মাইলস্টোন,
এবং ওখান থেকে আমরা শুরু করি। হুম। বাট ওখান থেকেই শুধু না, বরং আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় রকম প্রস্তাবনা এনেছি, যেটা খুবই বাংলাদেশে এটা মানে অনেক অনালোচিত ছিল। সেটা হচ্ছে 47-এর কোশ্চেন, হুম। 47, 71 এবং 24 আমরা 100টায় গাঁথার চেষ্টায় আছি। এবং পলিটিক্যাল কমিউনিটি আকারে বাংলাদেশের জনগণ যে লড়াইটা করছে, বিশেষ করে বাঙালি মুসলমান, এই লড়াইটা আমরা এইটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছি। বলতে 71 আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিসেট বাটন সার্চ দিয়ে কি অর্থ বলতেছেন, এটা হচ্ছে ব্যবস্থা। হুম। এটা কোনোভাবে 71 না, এটা কোনোভাবে মুক্তিযুদ্ধ না, বরং যেই ব্যবস্থার ভিতর দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়, সেই ব্যবস্থাকে রিসেট করার কথা স্যার বলেছে। রিসেট বাটন ওই ব্যবস্থার উপর টেপা হবে, ওই ব্যবস্থার ক্ষেত্রে টেপা হবে, এবং আমরা একটা নতুন ব্যবস্থার ভিতরে ঢুকবো। যেটা আমরা বলেছিলাম আমাদের নাহিদ ইসলাম যে এক দফায় যেটা ঘোষণা করেছে, যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, স্যার মূলত এটা কথা বলছে। ওকে।